দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি কিন্তু আরও ঘনীভূত হয়েছে এবং এর ফলে সারা দেশে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। তো আমরা এখন আছি আগারগাঁয়ের আবহাওয়া অধিদপ্তরে। এখানে আমরা আবহাওয়া অফিসে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই যে লঘুচাপটি, যেটিকে নাম দেওয়া হয়েছিল ঘূর্ণিঝড় শক্তি, এটি কি আরও বেশি শক্তিশালী রূপ ধারণ করবে, এটি আরও কেমন শক্তিশালী হতে পারে এবং এটি কি কোনো ভয়াবহ ধরনের আঘাত হানতে পারে কিনা বাংলাদেশে, সে বিষয়ে আমরা তাদের সাথে বিস্তারিত আলোচনা করব। উত্তর বঙ্গোপসাগরে গত 27শে মে একটি লঘুচাপ তৈরি হয়েছিল। গত 28শে মে লঘুচাপটি নিম্নচাপে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আজ সকাল 9টায় সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবেই সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আমরা একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি এবং সতর্কবার্তায় আমরা বলেছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত 2 দিন অব্যাহত থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হতে পারে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাছাড়া আমরা উল্লেখ করেছি যে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য 2 নম্বর সতর্কবার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই বৃষ্টিপাতের সাথে থাকবে অস্থায়ীভাবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া সহ কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং এটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ হতে পারার যে সম্ভাবনা, কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এ হলো মোটামুটি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি মাইজদী কোটে 89 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সহ সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা আশঙ্কা করছি যে এই বৃষ্টিপাত আরো 2 দিন অব্যাহত থাকবে এবং 2 দিন পরে বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কমে যাবে এবং পুনরায় বলছি যে এই বৃষ্টিপাতের যে অব্যাহত থাকবে এবং যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি কোনো কর্মেই শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, অপরাধ জগতের অন্ধকার দিক থেকে উঠে আসা এক চাঞ্চল্যকর খবর নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, আর তার কাছ থেকে জব্দ হয়েছে এমন একটি জিনিস যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, একটি স্যাটেলাইট ফোন। একজন শীর্ষ সন্ত্রাসীর হাতে এই অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি কি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হচ্ছে ব্যাপক তদন্ত। মঙ্গলবার ভোরে এক বিশেষ অভিযানে ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে। এই গ্রেপ্তার অভিযান ছিল এক বড় সাফল্য, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তাদের তল্লাশির সময়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি স্যাটেলাইট ফোনও জব্দ করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে সুব্রত বাইন তার সহযোগীদের সঙ্গে অত্যন্ত সংবেদনশীল তথ্য আদান প্রদানের জন্য এই ফোন ব্যবহার করতেন। এটি কোনো সাধারণ ফোন নয়, এটি এমন একটি প্রযুক্তি যা দুর্গম এলাকাতেও নির্ভুল যোগাযোগ নিশ্চিত করে এবং যার মাধ্যমে যোগাযোগ ট্র্যাক করা অত্যন্ত কঠিন। এখন প্রশ্ন হলো, কিভাবে এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি একজন শীর্ষ সন্ত্রাসীর হাতে গেল আর কতদিন ধরে তিনি এটি ব্যবহার করছিলেন?
এসব প্রশ্নের উত্তর জানতে তদন্ত জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর অন্তত 3টি হত্যাকাণ্ডে এই শীর্ষ সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগিতার যোগসূত্র পাওয়া যাচ্ছে। সর্বশেষ মধ্য বাড্ডায় বিএনপি নেতা সাধন হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটি সুব্রত বাইনের ছিল বলেও তথ্য মিলছে। এই স্যাটেলাইট ফোনের মাধ্যমে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করতেন, কারা তার অপরাধমূলক কর্মকাণ্ডের সহযোগী ছিল তা জানার চেষ্টা চলছে। এটি একটি বিশাল অপরাধ চক্রের একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা অবৈধ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম অপরাধ ঘটনার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অপরাধ করে আসছিল। এদিকে গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন সুব্রত বাইনকে হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় 8 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। তবে আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রত বাইন নিজেকে নির্দোষ দাবি করে কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, আমি নিজে বাঁচার জন্য অস্ত্র রাখি, কেউ যদি বলে রাখি না তাহলে সেটা মিথ্যা কথা। তিনি আরও অভিযোগ করেন যে তার নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি করে, কিন্তু তাদের ধরা হয় না। সুব্রত বাইনের আইনজীবী দাবি করেন, গণমাধ্যমই তাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছে এবং তিনি মিডিয়ার কারণেই 3 বার গ্রেপ্তার হয়েছেন। সারাদিনের টানা বৃষ্টিতে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার তলিয়ে গিয়েছে। মূলত বাজারটির কাঁচা বাজার অর্থাৎ সবজি মার্কেটের রাস্তায় জমেছে হাঁটু পানি। এখানকার ভ্রাম্যমাণ দোকানিরা বাধ্য হয়ে নিজেদের পণ্য সামগ্রী সহ পাশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের বারান্দায় আশ্রয় নিয়েছেন। কথা বলে জানা যায়, অল্প বৃষ্টি এলে পুরো এলাকা পানিতে ছয়লাভ হয়ে যায়। এই যে কারওয়ান বাজারের উন্নয়ন করে থিয়ে গেছে, দেখেন শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এই যে উন্নয়ন করে থিয়ে গেছে, পানির বন্যায় বাদশা মানুষের কি দুর্গতি। ঈদের টাইম এই যে মার্কেটের ভিতরে পানি উড়ানোর বাকি আছে অল্প কিছুক্ষণ। একই সাথে কাদা, ময়লা, আবর্জনার ভাগাড়ে পুরো এলাকা চলাচলের অযোগ্য হয়ে যায়। দোকানিরা জানান, সকাল থেকে টানা বৃষ্টির ফলে পুরো এলাকায় পানি জমে গেছে। একই সঙ্গে কাঁচা বাজারের ময়লার কারণে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে দোকানিদের অনেকেই এর আগে লিখিতভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এর কোনো ফলাফল হয়নি বলে তারা জানান। পুরো রাস্তায় পানি জমে যাওয়ায় নালা ও খানা খন্দক দেখা যায় না। এর ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 230 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছেন, আজ সকাল 6টায় নিম্নচাপটি চট্টগ্রাম থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 395 কিলোমিটার, মংলা থেকে 230 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দূরে ছিল। এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘন্টায় 44 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। নতুন কোনো নির্দেশনা এলে আপনাদের জানানো হবে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চলমান টানা বৃষ্টিপাত ও নদ নদীর পানি বাড়ার কারণে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের 6টি জেলায় বন্যা হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, চট্টগ্রাম বিভাগের মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, মনু, ধলাই, খোয়াই এবং সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির আশঙ্কা থাকলেও তিস্তা নদী আপাতত বিপদসীমার কাছাকাছি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী 2 দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জোয়ার দেখা দিতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে 6টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি কমে যায়, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। দর্শক, এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক অবিশ্বাস্য জালিয়াতি। বাংলাদেশ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে এক ব্যক্তি নকল পরিচয়ে চাকরি করে গেছেন, পেয়েছেন পদোন্নতি, কিন্তু শেষ রক্ষা হয়নি। কি ঘটেছিল, কিভাবে এই জালিয়াতি সামনে এলো, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ঘটনার কেন্দ্রে রয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি নামের এক ব্যক্তি, কিন্তু আসল আনসারি নন, এক নকল আনসারি। 2013 সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে তিনি যোগদান করেন, অথচ আশ্চর্যের বিষয় হলো এই পদে তিনি কখনো কোনো নিয়োগ পরীক্ষায় দেননি। তাহলে কিভাবে সম্ভব হলো? জালিয়াতির মূল কারিগর ছিলেন তার আপন চাচা, বাংলাদেশ ব্যাংকেরই অতিরিক্ত পরিচালক শাহজাহান মিয়া। চাচার সহযোগিতায় ভুয়া পরিচয়পত্র তৈরি করে তথ্য জালিয়াতি করে তিনি এই উচ্চ পদে যোগ দেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই নকল আনসারি শুধু চাকরি করেননি, এই সময়ের মধ্যে 2টি পদোন্নতিও পেয়েছেন। বর্তমানে তিনি যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে। কিন্তু নিয়তির পরিহাস, এক পুলিশি তদন্তে তার সব কুকর্ম ফাঁস হয়ে যায়। কিন্তু কিভাবে ধরা পড়লেন তিনি? পুলিশ একটি ভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে এই নকল আনসারির বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তার জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া তথ্যের মধ্যে কোনো মিল ছিল না, কারণ তার আসল নাম মোহাম্মদ শাহজালাল, বাড়ি টাঙ্গাইল জেলায়, যদিও জালিয়াতি করে তৈরি করা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ছিল গাজীপুর। আসল আব্দুল ওয়ারেস আনসারি, যিনি 2013 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের কারণে বাংলাদেশ ব্যাংকে যাননি, তিনি এখন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। তার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত। সম্প্রতি তার এক নিকটাত্মীয় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে গিয়ে একই নামের নেমপ্লেট দেখে অবাক হন এবং আসল আনসারিকে খবর দেন। এরপরই জালিয়াতির বিষয়টি আরও স্পষ্ট হতে শুরু করে। সোমবার পুলিশ বাংলাদেশ ব্যাংকে এই জালিয়াতির বিষয়ে অবগত করে। প্রাথমিক যাচাইয়ে কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারে যে ছবি টেম্পারিং করে এবং ভুয়া তথ্য দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু নিয়োগের সময় তার চাচা শাহজাহান মিয়া নিয়োগ শাখায় কর্মরত ছিলেন, তাই সন্দেহ আরও ঘনীভূত হয়। দ্রুত পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারির নিয়োগ বাতিল করা হয়। ঘটনার পর থেকে তিনি বা তার চাচা কেউই ফোন ধরছেন না এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তার চাচা শাহজাহান মিয়াকেও সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং তার বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাশের চোখ চুরি হলো নাকি ইঁদুরে খেলো? এবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা এক লাশের 2 চোখ গায়েব হয়ে গেছে। লাশের স্বজনদের দাবি চোখ দুটি কেউ চুরি করেছে। তবে কর্তৃপক্ষ জানাচ্ছেন, মর্গের লাশের 2টি চোখই খেয়ে ফেলেছে ইঁদুর। গতকাল বুধবার সকাল 9:30টার দিকে ময়না তদন্তের সময় বিষয়টি জানাজানি হলে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ব্যক্তি নাম মাসুম মিয়া, বয়স 45। তিনি রংপুরের বুড়িরহাট বাহাদুর সিংহ গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে মাসুম মিয়ার সঙ্গে তার শ্যালক সাইদুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইদুরের লোকজন দেশি অস্ত্র নিয়ে মাসুম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন দুপুরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বের করা হলে দেখা যায় লাশের 2 চোখ নেই। নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনাই এ ঘটনার জন্য দায়ী। তাদের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে চোখ দুটি চুরি করেছে। নিহত ব্যক্তির প্রতিবেশী আব্দুল জলিল বলেন, এই হাসপাতালে আগে শুনেছি ওষুধ চুরি হয়, এখন লাশের চোখও চুরি হচ্ছে। লাশও এখানে নিরাপদ নয়। তবে হাসপাতালের মর্গে ইঁদুরের উৎপাত বেড়েছে। প্রায় এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক A আক্তারুজ্জামান বলেন, ঘটনাটি দুঃখজনক। তদন্ত না করে আমরা এখনই কিছু বলতে পারছি না। একটা গরুর শরীরে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়, বিশেষ করে যখন গরুটিকে দ্রুত মোটা বা বড় করে তোলার উদ্দেশ্যে কৃত্রিম উপায়ে লালন পালন করা হয়, তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
চলুন বিস্তারিত জেনে নেই। গরুর শরীরে ব্যবহৃত সাধারণ কেমিক্যাল সমূহের মধ্যে রয়েছে স্টেরয়েড, যেমন ডেক্সামেথাসন, বেটামেথাসন ইত্যাদি। ব্যবহারের উদ্দেশ্য: দ্রুত ওজন ও পেশি বাড়াতে এটি সহায়তা করে। মানবদেহে এর প্রভাব: হরমোন ভারসাম্য নষ্ট করে এটি, কিডনি ও লিভার ক্ষতি করে, নারীদের ক্ষেত্রে মাসিক চক্রের সমস্যা ও পুরুষদের মধ্যে হরমোনজনিত সমস্যা তৈরি করে। শিশুদের গ্রোথ হরমোনে বিরূপ প্রভাব ফেলতে পারে এটি। অ্যান্টিবায়োটিক, যেমন টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, এনরোফ্লক্সাসিন ইত্যাদি। ব্যবহারের উদ্দেশ্য: রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য। মানবদেহে প্রভাব: অতিরিক্ত অ্যান্টিবায়োটিক শরীরে প্রবেশ করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, যা ভবিষ্যতে সংক্রমণের চিকিৎসায় ব্যর্থতা আনতে পারে। লিভার ও কিডনি সমস্যা। হরমোন, যেমন RBGH। ব্যবহারের উদ্দেশ্য: দুধ উৎপাদন ও দ্রুত বৃদ্ধি। মানবদেহে প্রভাব: স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। হরমোন ভারসাম্য নষ্ট করে, বাচ্চাদের দ্রুত যৌবনে পৌঁছাতে সহায়তা করে। ইনজেকশনজাত কেমিক্যাল বা ওষুধ, যেমন ভিটামিন ইনজেকশন, গ্লুকোজ, স্যালাইন। উদ্দেশ্য: গরুকে সুস্থ ও চকচকে দেখাতে। মানবদেহে প্রভাব: এগুলো একা ক্ষতিকারক না হলেও অতিমাত্রায় প্রয়োগে সমস্যা হতে পারে। ইনজেকশনের মাধ্যমে দেহে অন্য কেমিক্যাল প্রবেশের ঝুঁকি তৈরি হয়। মানুষের শরীরে কেমিক্যালযুক্ত গরুর মাংস খাওয়ার ক্ষতিকর প্রভাব: ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি পায়, লিভার, কিডনি ও হৃদযন্ত্রের ক্ষতি হয়, শিশুদের হরমোনাল ডিসঅর্ডার দেখা দেয়, গর্ভবতী নারীদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে, যেমন গর্ভপাত, শিশুর জন্মগত সমস্যা, ইমিউন সিস্টেম দুর্বল করে ফেলে। সুরক্ষিত গরু চেনার উপায়: চোখ ও চামড়া দেখে গরু অস্বাভাবিক মোটা মনে হলে সন্দেহ করুন। হঠাৎ খুব চকচকে ও পানি ঝরছে এমন মাংস এড়িয়ে চলুন। সম্ভব হলে হালের গরু বা গ্রামীণ পরিবেশে পালিত গরুর মাংস সংগ্রহ করুন। উপসংহার: গরুর শরীরে স্টেরয়েড হরমোন ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই এসব রাসায়নিক ব্যবহৃত গরুর মাংস পরিহার করা উচিত এবং সরকার ও ভোক্তাদের সচেতন হওয়া প্রয়োজন। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে দক্ষ 1 লাখ শ্রমিক নেবে জাপান। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস 2টি সমঝোতা স্মারকে সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET ও কাইকম ড্রিম স্ট্রিট KDS এর মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ। দ্বিতীয়টি BMET ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন ও সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুশিতা জানান, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশি কর্মীদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। NBCC চেয়ারম্যান বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তিনি আরও বলেন, আগামী 5 বছরে আমরা 1 লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর 1500 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা 3000-এ উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে। স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, 2040 সালের মধ্যে জাপানের শ্রমিক সংকট 1,10,00,000 পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে। আমাদের চিফ অ্যাডভাইজারের জাপান সফরের আজকে দ্বিতীয় দিন, খুবই ইম্পর্টেন্ট দিন। সকালে আপনি জানেন যে চিফ অ্যাডভাইজার নিকেই ফোরামে 30th নিকেই ফোরামে কথা বলেছেন। উনি এশিয়ার যে ক্রাইসিসগুলো, পিস বিল্ডিং, এগুলো সবকিছু নিয়ে উনি আলোকপাত করেছেন। ওই স্পিচটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এর পরপরই যেটা হয়েছে যে মাহাথির মোহাম্মদের সাথে ওনার একটা বায়োলেটারাল মিটিং ছিল। মাহাথির মোহাম্মদ জানেন আগামী এই জুলাইয়ের 10 তারিখে 100 বছর করছেন। উনি আগেই তাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। তো তারা দুইজনে মিলে দেশের বাংলাদেশের যেই অভূতপূর্ব যেই একটা আপরাইজিং হলো, গণ অভ্যুত্থান, সেগুলো নিয়ে আলাপ করেছেন। বাংলাদেশি মানুষের যে পুরো পৃথিবী জুড়ে যে তারা সুনামের সাথে বিভিন্ন জায়গায় কাজ করছেন, সেগুলো নিয়ে কথা হয়েছে। এবং বাংলাদেশ যে আসিয়ানের মেম্বারশিপের জন্য আমরা যে চেষ্টা করছি,
প্রফেসর ইউনূস তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে উনি যাতে এই বিষয়টা দেখেন এবং উনি যেন উনার যে স্ট্যাচার, উনার যে সুনাম, সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন। উনি বাংলাদেশের বিষয়ে খুবই, এবং বাংলাদেশকে ইনভাইট করেছেন, মাহাথির মোহাম্মদকে বাংলাদেশে ভিজিট করার জন্য ইনভাইট করেছেন। মাহাথির মোহাম্মদ এখনো স্ট্রং আছেন। মাহাথির মোহাম্মদ বলেছেন যে উনি বাংলাদেশের ফ্রেন্ড থাকবেন এবং বাংলাদেশের এই যে আসিয়ানের বিষয়টা দেখবেন। জাপানের যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার, সেই সেমিনারটা মূলত জাপানে আপনি জানেন যে ম্যাসিভ ওয়ার্কারের শর্টেজ, জাপান ওয়ার্কার পাচ্ছে না অনেক জায়গায়। তারা যেটা ওদের প্রজেকশন করেছে যে তারা এই জাস্ট আগামী 5 বছরেই তাদের 8.2 মিলিয়ন ওয়ার্কার লাগবে এবং যেটা 2040 পর্যন্ত লাগবে 11 মিলিয়ন। তো এই যে এত বিশাল সংখ্যক যে ওয়ার্কার, ওরা কোথায় পাবে? আগে যেটা হতো যে জাপানে ইন্দোনেশিয়া আসতো, জাপানে ভিয়েতনাম থেকে লোক আসতো, জাপানে মায়ানমার থেকে, এইটা 3টা ছিল হলো মোস্ট ইম্পর্টেন্ট সোর্স যারা এখানে এসে কাজ করতো। কিন্তু যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার ইকোনমি খুব ভালোভাবে বুমিং হচ্ছে, ফলে ইন্দোনেশিয়া থেকে লোক এই জাপানে আসাটা অনেকটা কমে এসছে। একইভাবে ভিয়েতনামেরও ইকোনমি বুমিং, ভিয়েতনাম থেকে ওয়ার্কার আসছে না। বাকি ছিল মায়ানমার, কিন্তু মায়ানমারের যেটা হয়েছে যে ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে বলে মায়ানমার থেকে অনেকেই যাচ্ছে না, ওদের অনেক ধরনের স্যাংশন ওরা ফেস করছে। তো এখন মূলত জাপানে ওয়ার্কার আসতেছেন হচ্ছে নেপাল থেকে। তো নেপাল তো অত বড় দেশ না, অত ওয়ার্কার পাঠাতেও পারছে না। আগামী 5 বছরে যে সেমিনারটা বলেছেন যে আগামী 5 বছরে 1 লক্ষ লোককে নিবে, কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি, তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে। এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এবং সেটার জন্য প্রফেসর ইউনূস বলে অলরেডি এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন এবং এটার জন্য যত কিছু করা দরকার, যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায়, যত দ্রুত এই স্কিলস ট্রেনিং সেন্টার করা যায়, এটা করা হবে। এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি। যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন সেটার একটা ব্যারিয়ার ছিল, এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল। ভিএইচএস যেটার মাধ্যমে এই ভিসার এগুলো সার্ভিসগুলো হয়, ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল, সবগুলো দূরীভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের 3000 ছেলে মেয়ে বাংলাদেশে এসছেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহ সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার 29 মে থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস। বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর তাঁতীবাজারে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলেন, সহ সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা গভীর উদ্বেগজনক এবং তা সুপরিকল্পিত হয়রানির অংশ। এছাড়া বাজুসের সহ সভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ কর্মসূচি পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বুধবার রাতে একজন হোয়াইট হাউস কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, মাস্ক প্রশাসন ছেড়ে দিচ্ছেন এবং তার অফবোর্ডিং প্রক্রিয়া বুধবার রাত থেকেই শুরু হয়েছে। ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি বেশ কয়েকটি ফেডারেল সংস্থার কাঠামো পাল্টে দেন। তবে যে প্রশাসনিক সাশ্রয়ের লক্ষ্য তিনি চেয়েছিলেন তা অর্জন করতে ব্যর্থ হন।
এর আগে বুধবার মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান, কারণ সরকারের দক্ষতা বিভাগে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে তার কাজের সময়সীমা শেষ হতে চলেছে। মাস্কের এই পদত্যাগের সিদ্ধান্ত হঠাৎ এবং আনুষ্ঠানিকতাহীন। সূত্র জানায়, মাস্ক ট্রাম্পের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা না করেই পদত্যাগের ঘোষণা দেন। এই সিদ্ধান্ত নেওয়া হয় উচ্চ পর্যায়ের স্টাফ স্তরে। তার বিদায়ের নির্দিষ্ট কারণ স্পষ্ট না হলেও তিনি বিদায়ের একদিন আগেই ট্রাম্পের প্রধান কর সংস্কার বিলের সমালোচনা করেন, যেটিকে তিনি অত্যন্ত ব্যয়বহুল বলে আখ্যায়িত করেন। গত কয়েক সপ্তাহে মাস্ক কিছু মন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে মতবিরোধে জড়িয়ে পড়েন। এমনকি তিনি হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে প্রকাশ্যে মূর্খ বলে আখ্যা দেন, কারণ নাভারো মাস্কের যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শূন্য শুল্ক নীতির প্রস্তাবকে উপেক্ষা করেছিলেন।